অনেক রহস্য, অনেক অজানা প্রশ্ন। আর অন্ধকারের পথে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি শেষ অধ্যায়ে। এতক্ষণে হয়তো তোমরা অনুভব করতে পেরেছ, এই গল্প শুধুই একটি গল্প নয়, বরং এক অদ্ভুত সত্যের ছায়া। যে প্রশ্নগুলো শুরু থেকে তোমাদের তাড়া করে এসেছে, আজ তাদের উত্তর মিলবে, অথবা হয়তো আরও গভীর অন্ধকারে ডুবে যাবে সব কিছু। রাত এখন আরও নিস্তব্ধ, চারপাশে যেন এক অদৃশ্য চাপা উত্তেজনা। সত্যি আর ভ্রমের সেই সূক্ষ্ম সীমারেখা এবার ভেঙে পড়তে চলেছে। যে সত্য এতদিন লুকিয়েছিল সে আজ সামনে আসবেই, কিন্তু তোমরা কি তা গ্রহণ করতে প্রস্তুত? এই শেষ পর্বে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে চমক, ভয় আর এক চূড়ান্ত প্রকাশ, যেখানে সব রহস্যের শেষ, আবার হয়তো এক নতুন অন্ধকারের শুরু। তাহলে আর দেরি কেন? চলো শেষবারের মতো প্রবেশ করি সেই নিশাচর জগতে, যেখানে সব কিছুর শেষ কিন্তু গল্পের নয়। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। বন্ধুরা, এই গল্পের প্রথম পর্বের কিছু অংশ তোমাদের আমি শোনাই, তারপর তোমাদের শেষ পর্বটা শুরু করব। বীরেন বলিল, কিন্তু কি ভয়ঙ্কর অন্ধকার বলো দেখি। মনে হয় যেন আমাদের হেডলাইটকে সবলে ঠেলে উঠতে হচ্ছে। আমরা এই পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। রমেশ কি বলিতে যাইতেছিল, কিন্তু বলা হইল না। হঠাৎ সার্চ লাইটটা নিবিয়া গেল, আর সেই মুহূর্তে মনে হইল আমাদের চারিধারে অন্ধকার যেন ওত পাতিয়া বসিয়াছিল। আলো নিবিতে একেবারে সবেগে আসিয়া ঘিরিয়া ধরিল। বীরেন বলিল, এ কি রে? সোফার গাড়ি থামাইয়া নামিয়া বলিল, কি জানি, বুঝতে পারছি না। তার কণ্ঠস্বরে সম্মানের চেয়ে ভয় ও বিরক্তির পরিচয় বেশি পাইলাম। দুধারে ঘন জঙ্গল, তাহার মাঝে সেই নির্জন পথে অন্ধকারে শুধু দেশলাইয়ের আলোক সম্বল করিয়া অনেকক্ষণ সোফার হেডলাইট জ্বালিবার বৃথা চেষ্টা করিয়া অবশেষে বলিল, না, এ জ্বলবে না। তাহলে উপায়? সোফার বলিল, গাড়ির অন্য আলো জ্বলবে মনে হচ্ছে, কিন্তু তাতে পথ ভালো দেখা যাবে না। রমেশ বলিল, তাই জেলেই চলো, এখান থেকে আর ফেরা যায় না। তাহাই হইল। মোটরের সামান্য আলোয় যে দুর্ভেদ অন্ধকার যতটুকু দূর করা যায়, তাহাই করিয়া আবার অগ্রসর হইতে শুরু করিলাম। আলোর জোর নাই, সুতরাং গাড়ির বেগ একটু কমাইয়া চলিতে হইল। বীরেন বলিল, পথ চিনে ঠিক যেতে পারবে তো? প্রশ্নটা সকলের মনেই উঠিয়াছিল। সোফার বলিল, তা কেমন করে বলি বাবু, একবার মাত্র এ পথে এসেছি, তাও দিনের বেলায়। তাহার গলায় বিরক্তির স্বর এবার স্পষ্ট, কিন্তু তখন তাহা লক্ষ্য করিবার সময় নাই। ভীতভাবে বলিলাম, কিন্তু পথ ভুল হলে তো এই অজানা জায়গায় কি উপায় হবে বলো তো? সোফার কথা বলিল, মনে মনে রমেশের ওপর রাগ হইতেছিল। গোয়ার তুমি করিয়া অন্ধকার রাতে অজানা বিপদ সংকুল পথে এমন করিয়া তাহার জেদেই বাহির হইতে হইয়াছে। বীরেন বলিল, ধরো যদি ইঞ্জিনটা কোনো রকমে খারাপ হয়ে যায়, এবং এই সম্ভাবনা ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার আগেই আবার বলিল, এসব বনে বাঘ আছে জানো তো?
রমেশ আশ্বাস দিবার জন্য হাসিয়া বলিল, মোটর খারাপ হবে এমন আজগুবি কথা ভাবছই বা কেন? কিন্তু তাহার কণ্ঠস্বরে মনে হইল তাহার নিজের কথা নিজেরই আস্থার একান্ত অভাব। তাহার পর খানিক সবাই নীরবে চলিলাম। চারিদিকে নিস্তব্ধতা ও অন্ধকার। আমাদের ছোট মোটরের ক্ষীণ আলোয় আমরা ক্ষীণভাবে ভেদ করিয়া চলিয়াছি। পাশের গাঢ় কৃষ্ণবর্ণ জঙ্গলের আবছা মূর্তি যেন এই উপদ্রব প্রতিপদে ভ্রকুটি করিতেছে মনে হইতেছিল। মোটরের সামান্য একটি বেয়ারা শব্দেই বুক কাঁপিয়া উঠিতেছিল। এই বুঝি বন্ধ হইয়া যায়, কিন্তু মোটর বন্ধ হওয়ার সমান বিপদই শেষ পর্যন্ত হইল। কত মাইল কতক্ষণ ধরিয়া তখন আসিয়াছি বলিতে পারি না। হঠাৎ এক জায়গায় মোটর পার হবার কথা বলে মনে হচ্ছে। রমেশ বলিল, পার হয়ে আসেনি, দেখছো ঠিক? দেখছি বই কি। ইহার পর আর কি করা যাইবে কিছুই ঠিক করিতে পারিলাম না। এখান হইতে আগানো বা পিছানো সমান বিপদ। এই অন্ধকার রাত্রে গহন জঙ্গলের মাঝে এদিক ওদিক ঘুরিয়া মাঝপথে পেট্রোল ফুরাইয়া যদি যায় তাহা হইলে সর্বনাশ। কি করা উচিত ভাবিতেছি। এমন সময়ে বীরেন বলিল, রোসো রোসো, একটা আলো দেখা যাচ্ছে না, দেখো তো। সত্যি আলোই তো বটে। অদূরে কে একজন লণ্ঠন হাতে করিয়া আমাদের দিকে আসিতেছে মনে হইল। কাছে আসিতে দেখিলাম লোকটি আর যাহাই হোক প্রিয় দর্শন নয়। অন্ধকার রাতে তাহাকে হঠাৎ পথে দেখিলে আতকাইয়া উঠিবার কথা। শীর্ণ দেহ, শীর্ণ ঝাঁকড়া চুল, সেই শীর্ণ মুখের ফণার মতো উঁচাইয়া আছে। হাড় বাহির করা মুখে সবচেয়ে অদ্ভুত তাহার কোটর নিবিষ্ট চোখ দুটি। হঠাৎ মনে হয় বুঝি উন্মাদ, কিন্তু তখন অত বিচার সময় ছিল না। জিজ্ঞাসা করিলাম, এই রাস্তায় কি গেলুডি যাওয়া যায় না? লোকটার ধরন ধারণও অদ্ভুত। খানিক সে আমাদের কথায় কোনো উত্তরই দিল না। হয়তো সে শুনিতেই পাই নাই ভাবিয়া আবার জিজ্ঞাসা করিতে যাইতেছি, এমন সময় অত্যন্ত গভীরভাবে বলিল, এই পথই বটে। লোকটির কথার ধরন দেখিয়া কিন্তু কেমন সন্দেহ হইল। বলিলাম, ঠিক জানো তো? এতক্ষণে সে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের পর্যবেক্ষণ করিতেছিল। আমার কথায় হঠাৎ ক্রুদ্ধ হইয়া বলিল, এইখানে মোচড় ধরে আছি, আর গেলুডির পথ জানি না। যাক, হয়তো তাহার কথা সত্য। সোফার আবার গাড়ি ছাড়িয়া দিল। বলিলাম, যা হবার হয়ে গেছে, এখন চলো, সামনে যতদূর পথ মেলে। বহুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হবে, এইভাবে চলিবার পর এক জায়গায় আসিয়া কিন্তু ঠেকিয়া গেলাম। সামনে পথ দ্বিধা বিভক্ত হইয়া চলিয়া গিয়াছে। সোফার বলিল, কোনটায় যাব বুঝতে পারছি না। এবার সমস্যা সত্যই দারুণ। দুইটা পথই যে ঠিক নয় এটুকু বুঝিবার জন্য বেশি বুদ্ধির দরকার নাই। কিন্তু কোন পথে যাওয়া যায়? গাড়ি থামাইয়া আমরা সেই তর্ক করিতেছি। এমন সময় বীরেন বলিল, না, বিধাতা আমাদের সহায়, ওই আর একটা আলো দেখা যাচ্ছে। এবারেও একটা লোক আলো লইয়া আসিতেছিল বটে। বলিলাম,
এই জঙ্গলের মাঝে মানুষ থাকতে পারে ভাবিনি। এবারে লোকটি কাছে আসিতে সোফারই তাহাকে পথ জিজ্ঞাসা করিল। লোকটি বিড়বিড় করিয়া কি বলিল শুনিতে পাইলাম না, কিন্তু সোফারকে তাড়াতাড়ি গাড়ি চালাইয়া দিতে দেখিয়া বুঝিলাম সে এবার রাস্তা বুঝিয়াছে। হঠাৎ বীরেন বলিল, দাঁড়াও, গাড়ি একটু থামাও তো। তাহার উত্তেজিত ভাব দেখিয়া সভয়ে বলিলাম, কেন? বীরেন কম্পিত গলায় বলিল, ও ও লোকটাকে লক্ষ্য করেছো তোমরা? এবং আমাদের উত্তরের অপেক্ষা না করিয়া বলিল, ও তো যে লোকটা আমাদের পথ বলে একেবারে হুবহু সেই লোক। ঠিক অমনি একটা সন্দেহ আমারও হইতেছিল, কিন্তু ভয় ধরা পড়িবার লজ্জায় বলিতে পারি নাই। বীরেনের কথায় সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। যথাসাধ্য সাহস সংগ্রহ করিবার চেষ্টা করিয়া বলিলাম, কিন্তু তাকে প্রায় 20 মাইল দূরে ফেলে এসেছি। সেই তো আশ্চর্য ব্যাপার। এই জনমানবহীন জঙ্গলের পথে দুবার মানুষের দেখা পাইয়াও অদ্ভুত ব্যাপার, তার ওপর 20 মাইল পার হয়ে সেই একই লোক। সোফার হঠাৎ গিয়ার বদলাইয়া দ্বিগুণ বেগে গাড়ি ছাড়িয়া দিল। বলিলাম, ও কি করছিস? সে তিক্ত কণ্ঠে বলিল, কি করব বাবু, আমার প্রাণের ভয় নেই। বলিলাম, তুমিও দেখেছো নাকি? সোফার পিছনে না ফিরিয়াই ভীতস্বরে বলিল, দেখেই না অত তাড়াতাড়ি আমি গাড়ি ছেড়ে দিলাম। পর মুহূর্তে আমরা সকলে একসঙ্গে হৈ হৈ করিয়া চিৎকার করিয়া উঠিলাম। সোফার প্রাণপণে ব্রেক কষিয়া গাড়ি রুখিতে গেল। গাড়ি থামিল না। স্টিয়ারিং হুইল একেবারে পাক খাইয়া পাশে গড়ানে খাদ দিয়া হরহর করিয়া নামিয়া চলিল। সামনের দিকে চাহিয়া সেই ভয়ঙ্কর মুহূর্তে দেখিতে পাইলাম, গভীর জলে তাহার আলোয় সামান্য চিকচিক করিতেছে। বুঝিলাম তাহার তলেই আমাদের সমাধি হইতে চলিয়াছে। ভয়ে চোখ বুজিলাম, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাইলাম। সামনে বুঝি উঁচু একটা তারের জাল ছিল, তাহাতে গাড়ি আটকাইয়া গেল। এরকম অবস্থায় গাড়ি উল্টাইয়া যাইবার কথা, কিন্তু ভাগ্যক্রমে তাহা যায় নাই। চোখ খুলিয়া দেখিলাম, প্রবল ঝাঁকুনি খাইয়াও অক্ষত শরীরেই সবাই রক্ষা পাইয়াছি। প্রথম কথা কহিল বীরেন, আতঙ্কের স্বরে বলিল, লোকটার একেবারে কি বুকের ওপর দিয়ে গাড়ি গেছে সোফার? সোফার পায়ে আঘাত লাগিয়াছে। খোঁড়াইতে খোঁড়াইতে বাহির হইয়া বলিল, কি জানি বাবু, ব্রেক কষতে কষতেই গাড়ি ঘুরে গেছে, রোখবার সময় পাইনি। তাড়াতাড়ি বাহির হইয়া বলিলাম, এখনই দেখতে হবে, চলো। সবাই মিলিয়া উপরে উঠিয়া আসিলাম, কিন্তু আশ্চর্য, তন্ন তন্ন করিয়া চারিদিকে খুঁজিয়া কাহাকেও দেখিতে পাইলাম না। সামান্য কিন্তু নয়, এক জোয়ান মানুষ। সবাই মিলিয়া স্পষ্ট তাহাকে গাড়ির ধাক্কা খাইয়া পড়িয়া যাইতে দেখিয়াছি। তাহার দেহ এই 1 মিনিটের ভেতরে কোথায় উধাও হইয়া যেতে পারে। যেদিকে খাদ সেদিকেও পড়ে নাই, পড়িয়াছে একেবারে সম্পূর্ণ অন্যদিকে। সেখান হইতে মৃত বা জীবন্ত কাহারও 1 মিনিটে অন্তর্ধান হওয়া একেবারেই সম্ভব না। বীরেন বলিল, তাহা হলে কি?
তাহার কথা শেষ করিতে হইল না। একই আতঙ্কে সবারই বুক কাঁপিতেছে। বলিলাম, ও মোটর আজ আর ওঠানো যাবে না, চলো চলো সবাই মিলে এগিয়ে যাই। রমেশ বলিল, কিন্তু কোথায়? বলিলাম, ওই দূরে কটা লাল আলো দেখা যাচ্ছে, বোধ হচ্ছে যেন স্টেশন একটা হবে। বীরেন বলিল, কিন্তু আবার আলো? সেদিন অনেক হয়রানি পর সবশেষে পৌঁছাইয়াছিলাম। পথ ভুলে যে কতখানি হয়রানি হইয়াছি স্টেশনের নাম দেখিয়া বোঝা গেল। গেলুডি আসিতে একেবারে ঘাটশিলায় আসিয়াছি। গভীর রাত্রি স্টেশনে তখন এক টেলিগ্রাফ মাস্টারই জাগিয়াছিলেন। লোকটি অন্তত ভদ্র। আমাদের সাদর অভ্যর্থনা করিয়া আশ্রয় দিয়া বলিলেন, আজকের রাতটা এখানে থাকুন, কাল আপনাদের মোটর তোলবার ব্যবস্থা করে দেব। ঘুমাইবার ব্যবস্থা এক প্রকার তিনিই করিয়া দিয়েছিলেন, কিন্তু তখন আর ঘুমাইবার প্রবৃত্তি নাই। তাহাকে সমস্ত দুর্ঘটনার কাহিনী বলিলাম। ভদ্রলোক গম্ভীর হইয়া বলিলেন, আপনারা জানেন না তাই, নইলে এ অঞ্চলে সাহেব সুবোরাও রাতে ও পথে মোটর নিয়ে বেরোয় না। আপনারা তবু প্রাণে বেঁচেছেন। 5-6টা মোটর লোকজন সমেত ওই রাতে আশ্চর্যভাবে চুরমার হয়ে গেছে। সভয়ে বলিলাম, কিন্তু কি ব্যাপার মশাই? শুনি মোটরের ওপরই তার যত আক্রোশ, সারা রাত নাকি অমনি লণ্ঠন নিয়ে এই পথে ঘুরে বেড়ায়। ভীতকণ্ঠে জিজ্ঞাসা করিলাম, কে? সিগনালার মশাই ধীরে ধীরে বলিলেন, 10 বৎসর আগে এখানকার একটি লোক রাত্রে তার স্ত্রীকে খুঁজতে বেরিয়েছিল, আর বাড়ি ফেরেনি। তারপর একটু থামিয়া বলিলেন, ওই পথে সে মোটর চাপা পড়ে মারা যায়। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে নিত্য নতুন গল্প তোমরা শুনতে পাও আর আমিও নিত্য নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।